আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু বিশেষ বক্তব্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। মূলত ভগবান রামকে কেন্দ্র করে তার যে বক্তৃতা এবং বার্তা, তার অন্তর্নিহিত রূপরেখা আর মূল থিমগুলো ঠিক কী তা সরাসরি মূল উৎস থেকে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই যে বড় প্রশ্নটা আমাদের সামনে আসে তা হল এই রাজনৈতিক আর সাংস্কৃতিক বক্তৃতাগুলোতে ভগবান রামকে ঠিক কিভাবে উপস্থাপন করা হয়েছে। সাম্প্রতিক আলোচনাগুলোতে এই ঐতিহাসিক আর ধর্মীয় চরিত্রটির সাথে কি কি অর্থ বা তাৎপর্য যুক্ত করা হয়েছে, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই ধাপে ধাপে উন্মোচন করব। তবে মূল বিশ্লেষণে যাওয়ার আগে প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক, কারণ প্রেক্ষাপট ছাড়া কোনো কথাই তো পুরোপুরি বোঝা যায় না, তাই না? আমরা যে উৎসগুলো বিশ্লেষণ করছি সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বার্তাগুলো সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠেছিল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময়। সেই সময়টার পরিবেশটা ছিল প্রচণ্ড আবেগপূর্ণ এবং আধ্যাত্মিক, আর ঠিক এরকম একটা ঐতিহাসিক আবহে রামচন্দ্রকে কেন্দ্র করে দেওয়া বক্তৃতাগুলো যেন একটা নতুন মাত্রা পেয়েছিল। আমাদের আলোচনার প্রথম অংশ রামের প্রতীকী রূপ। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল রামকে কিন্তু কেবল একজন ধর্মীয় গণ্ডির চরিত্র হিসেবে আটকে রাখা হয়নি, বরং তাকে ধর্ম আর ন্যায়ের এক সার্বজনীন প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। উৎসগুলো বলছে তাকে সত্য, কর্তব্য, ত্যাগ আর আদর্শ নেতৃত্বের একেবারে চূড়ান্ত নিদর্শন হিসেবেই ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই গুণগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো যে কোনো আদর্শ সমাজের জন্য অনুকরণীয়। এটা শুধু অতীতের কথা নয়, ভবিষ্যতের একটা স্পষ্ট দিক নির্দেশনা হিসেবেও কাজ করে। এবার আসা যাক দ্বিতীয় অংশে, মানবতার জন্য রাম। উৎস উপাদানের রাম সবার, এই ছোট্ট কথাটা কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ। এখানে খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ভগবান রাম শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের নন, বরং তিনি গোটা মানবতার জন্যই একটা আদর্শ। এই বক্তব্যের মধ্যে দিয়ে তার আবেদনকে একটা নির্দিষ্ট বিশ্বাসের গণ্ডি থেকে বের করে এনে সর্বজনীন রূপ দেওয়ার একটা পরিষ্কার প্রয়াস লক্ষ্য করা যায়। এটা মূলত সমাজকে এক সুতোয় বাঁধার একটা কৌশল হিসেবেই তুলে ধরা হয়েছে। আলোচনার তৃতীয় অংশ, রামরাজ্যের সংজ্ঞা। উৎস উপাদান অনুযায়ী এই রামরাজ্য বলতে আসলে ঠিক কী বোঝানো হয়েছে, চলুন সেটা একটু নিবিড়ভাবে দেখা যাক। এটি হলো এমন এক সমাজ ব্যবস্থা যা মূলত তিনটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আর সেই তিনটি ভিত্তি হল ন্যায়, শান্তি এবং উন্নয়ন। বক্তৃতাগুলোতে নিরপেক্ষভাবে ঠিক এই রূপরেখাটি আঁকা হয়েছে, যেখানে রামরাজ্যকে একটি আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। মানে এমন একটা সমাজ যেখানে প্রতিটি মানুষের অধিকার আর প্রগতি নিশ্চিত করার কথা বলা হয়। উৎসগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এখানে খুব সচেতনভাবে ভগবান রামের সাথে ভারতের বৃহত্তর পরিচয়কে যুক্ত করা হয়েছে। রামকে ভারতের সুপ্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি আর সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। সহজ কথায় তাকে কেবল একজন ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র হিসেবে না দেখে সমগ্র জাতির পরিচয়ের একটি মূল স্তম্ভ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মূলত অতীত ঐতিহ্যের সাথে আধুনিক রাষ্ট্রের একটা মজবুত সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমাদের চতুর্থ অংশ, ভারতের সাংস্কৃতিক পুনর্জাগরণ। এই অত্যন্ত আবেগপূর্ণ উদ্ধৃতিটা একটু লক্ষ্য করুন। বলা হয়েছে, শতাব্দীর অপেক্ষার পর আজ আমাদের রামলালা তার ভব্য মন্দিরে বিরাজমান। এটি শুধু মন্দির নির্মাণ নয়, ভারতের আত্মার পুনর্জাগরণ। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে এই বক্তৃতায় মন্দির নির্মাণের মতো একটা ভৌত ঘটনাকে নিছক কোনো নির্মাণ কাজ হিসেবে দেখা হয়নি, বরং একে একটা প্রাচীন সভ্যতার পুনর্জাগরণের রূপক হিসেবে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। একটা ভৌত কাঠামোকে কিভাবে জাতীয় আবেগে পরিণত করা যায়, এটা তারই একটা স্পষ্ট নিদর্শন। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে পুরো বার্তাটি আসলে কি কি উপাদান দিয়ে তৈরি। উৎস উপাদানের একেবারে শেষের সারসংক্ষেপটা যদি আমরা দেখি, তাহলে সমান তিনটি ভিত্তি দেখতে পাব। এই বক্তৃতা মূল কাঠামোটি দাঁড়িয়ে আছে ভক্তি, সাংস্কৃতিক গর্ব এবং জাতীয় ঐক্য, এই তিনটি সমান পিলারের ওপর। অর্থাৎ এখানে ধর্মীয় ভক্তির সাথে দেশের সংস্কৃতি নিয়ে গর্ব করা এবং সবাইকে এক সুতোয় গাঁথার যে প্রচেষ্টা, তার একটা দারুণ সুষম মিশ্রণ লক্ষ্য করা যায়। কোনোটা থেকেই কোনোটার গুরুত্ব কম নয়।
সুতরাং আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে নির্দিষ্ট কিছু বক্তৃতায় একটি প্রাচীন চরিত্রকে নানা স্তরে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে গভীরভাবে ভাবাবে। প্রাচীন এই সাংস্কৃতিক প্রতীকগুলোকে আধুনিক জাতীয় পরিচয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে যুক্ত করার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি হতে পারে? সংস্কৃতি আর রাজনীতির এই যে সংযোগস্থল, তা আগামী দিনের সমাজকে কিভাবে প্রভাবিত করবে? এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ থেকেই যায়। আশা করি আজকের এই আলোচনা বিষয়টির গভীরে গিয়ে বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।